আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল, এখানে বলা ছিল মূলধন ও দায় টাকা, সম্পত্তি সমূহ টাকা। এই যে এখানে আমাদের ছিল শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, পদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, পদেয় কমিশন, পদেয় হিসাব। তারপরে সম্পদের দিকে ছিল কল কবজা, আসবাবপত্র, নগদ তহবিল, প্রাপ্য হিসাব, অগ্রিম বীমা, প্রাপ্য নোট, মজুদ পণ্য। এই আইটেমগুলো দিয়ে আমাদের টোটাল টাকা ছিল 8 লক্ষ টাকা। আবার সম্পত্তির দিকেও ছিল 8 লক্ষ টাকা। পরবর্তীতে অন্যান্য তথ্যাবলীর মধ্যে ছিল কোম্পানির প্রারম্ভিক মজুদ ছিল 50,000 টাকা। এর মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ পূর্ণ 50,000 টাকা। বছরে মোট বিক্রয়ের পরিমাণ 8 লক্ষ টাকা, যার 80% ধারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বিক্রয়ের 8 লক্ষ টাকা আছে, এর মধ্যে 80% ধারে আর 20% হচ্ছে বাকিতে। ঠিক আছে। পরবর্তীতে বলা আছে কোম্পানি বিক্রয়ের উপর 25% মুনাফা করে থাকে। এই যে বিক্রয়টা আছে, এই বিক্রয়ের উপর 25% মুনাফা অর্থাৎ লাভ করে থাকে। পরবর্তীতে রিকোয়ারমেন্ট গুলো বলা ছিল: ক, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। খ, তড়িৎ অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। ঘ, মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং তা সন্তুষ্টজনক কিনা সে বিষয়ে তোমার মন্তব্য দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আর দেরি না করে ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। ক নম্বরে বলেছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। এই যে আমাদের মূলধন ও দায় সমূহ, এদিকে একটু খেয়াল করো। এই যে শেয়ার মূলধন, তারপরে সংরক্ষিত আয়, এগুলো হচ্ছে আমাদের মালিকানা তহবিল। এগুলো আমাদের কি মালিকানা তহবিল। আমাদের রিকোয়ারমেন্টটিতে চেয়েছে চলতি দায়। তাহলে দেখো, এই যে পদেয় নোট, এটা একটা চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত, এটা একটা চলতি দায়। পদেয় কমিশন, এটা একটা চলতি দায়। পদেয় হিসাব, এটা একটা চলতি দায়। অর্থাৎ পদেয় লেখাটা থাকা মানেই হচ্ছে এটা একটা দায়। ঠিক আছে, চলতি দায়। পদেয় কথা থাকা মানেই আমাদের কি চলতি দায়। ঠিক আছে। তারপরে ব্যাংক জমাতিরিক্ত, চলতি দায়। তাহলে তুমি ক নম্বরে লিখতে পারো চলতি দায়ের পরিমাণ নির্ণয়। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে কি বলেছে? চলতি দায়। তাহলে ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো পদেয় নোট প্লাস ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত প্লাস পদেয় কমিশন প্লাস পদেয় হিসাব। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে পদেয় নোটের টাকা ছিল 80,000 টাকা। তাহলে তুমি লিখতে পারো এই যে 80,000 টাকা প্লাস ব্যাংক জমাতিরিক্তের টাকা ছিল 50,000 টাকা প্লাস পদেয় কমিশনের টাকা ছিল 20,000 টাকা প্লাস পদেয় হিসাবের টাকা ছিল 50,000 টাকা। তাহলে এই যে 80,000 টাকা, 50,000 টাকা আর 20,000 টাকা আর 50,000 টাকা তুমি যদি যোগ করো, তাহলে তোমার ফলাফলটি আসতেছে 2 লক্ষ টাকা। এই যে 80,000 টাকা আর হচ্ছে 20,000 টাকা 1 লক্ষ, 50,000 আর 50,000 হচ্ছে 1 লক্ষ। টোটাল কত? এই যে 2 লক্ষ টাকা। তাহলে চলতি দায়ের পরিমাণ কত? 2 লক্ষ টাকা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে খ নাম্বার রিকোয়ারমেন্টটিতে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা ছিল তড়িৎ অনুপাত নির্ণয় করো। এখন তুমি খ নাম্বার দিয়ে প্রথম যে রিকোয়ারমেন্টটা এখানে লিখতে পারো তড়িৎ অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ অনুপাতের সূত্রটি হচ্ছে তড়িৎ সম্পদ বাই হচ্ছে চলতি দায়। তাহলে এখানে লিখতে পারো এই যে তরল সম্পদ বাই কি চলতি দায়। ঠিক আছে, তরল সম্পদ বাই কি চলতি দায়। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তরল সম্পদ, এটা কিভাবে বের করে? তরল সম্পদ বের করার সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম কোনো খরচ থাকলে বাদ যাবে। আমি কি বলছি? চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম কোনো খরচ থাকলে বাদ যাবে। তাহলে আমাদের কি বের হবে? তড়িৎ সম্পদ বের হবে। তাহলে এখানে লিখতে পারো চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম কোন ধরনের খরচ থাকলে। তাহলে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা,
এই যে আমাদের চলতি সম্পদ, এখানে কি কল কবজা আসবাবপত্র এই দুইটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। নগদ তহবিল চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, অগ্রিম বীমা চলতি সম্পদ, প্রাপ্য নোট চলতি সম্পদ, মজুদ পণ্য চলতি সম্পদ। তাহলে এইগুলো যোগ হবে, এই 5টা আইটেম যোগ হবে, তার থেকে আমাদের বাদ হবে এই যে দেখো মজুদ পণ্য বাদ হবে এবং অগ্রিম বীমা আছে, এর মানে অগ্রিম কোনো খরচ, যেহেতু অগ্রিম বীমা একটা খরচ তাহলে এটাও বাদ যাবে। তাহলে অগ্রিম বীমা তুমি লিখতে পারো অগ্রিম বীমা। আর নিচে কি চলতি দেয়, ঠিক আছে, কি লিখতে পারো চলতি দেয়। তাহলে ফার্স্ট অফ অল তুমি চলতি সম্পদের মধ্যে লিখতে পারো নগদ তহবিল কত টাকা, 60,000 টাকা, প্লাস পরবর্তীতে কি আছে প্রাপ্য হিসাব 20,000 টাকা, প্লাস পরবর্তীতে আছে অগ্রিম বীমা 20,000 টাকা, প্লাস তার পরবর্তীতে আছে প্রাপ্য নোট 1 লক্ষ টাকা, প্লাস তার পরবর্তীতে আছে মজুদ পণ্য 1 লক্ষ টাকা, মজুদ পণ্য 1 লক্ষ টাকা। এখন এই যে আমাদের চলতি সম্পদ বের হলো, এই যে 60,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, এটা আমাদের চলতি সম্পদ। এখান থেকে তোমার কি বাদ দিতে হবে, এখান থেকে তোমার বাদ দিতে হবে হচ্ছে এই যে অগ্রিম খরচ বাদ দিতে হবে 20,000 টাকা, ঠিক আছে, অগ্রিম খরচ 20,000 টাকা বাদ দিতে হবে এবং এই যে মজুদ পণ্য বাদ দিতে হবে 1 লক্ষ টাকা, ঠিক আছে, এই দুইটা আইটেম আমাদের বাদ যাবে, ঠিক আছে। তাহলে আমাদের তড়িৎ সম্পদ বের হয়ে যাবে। তারপরে চলতি দায় দেখো আমরা কোন নাম্বারে বের করেছিলাম 2 লক্ষ টাকা, কত বের করেছিলাম 2 লক্ষ টাকা। এখন চলতি সম্পদ আমাদের কত, 1 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ আর 20, 2 লক্ষ 20 আর 20, 2 লক্ষ 40 আর হচ্ছে 60, তাহলে 3 লক্ষ টাকা। কত দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে চলতি সম্পদ দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা। এখান থেকে তোমার বাদ যাবে হচ্ছে এই যে 1 লক্ষ আর হচ্ছে 20, তাহলে 1 লক্ষ 20,000 টাকা, 1 লক্ষ 20,000 টাকা বাই কত এই যে 2 লক্ষ। এখন 3 লক্ষ টাকা থেকে 1 লক্ষ 20,000 টাকা মাইনাস করলে থাকতেছে হচ্ছে তোমার 1 লক্ষ 80,000 টাকা। কত থাকতেছে 1 লক্ষ 80,000 টাকা। এটাকে তুমি ভাগ দিবা 2 লক্ষ দ্বারা। এখন 1 লক্ষ 80,000 টাকাকে তুমি 2 লক্ষ টাকা দ্বারা ভাগ করলে তোমার ফলাফলটি আসতেছে 0.9। কত আসতেছে 0.9। এখন কথা হচ্ছে এই যে অনুপাতটা, তড়িৎ অনুপাতকে অনুপাত দ্বারা প্রকাশ করা হয়, রেশিও দ্বারা প্রকাশ করা, এই জন্য লিখবা 0.9 অনুপাত কত 1। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বরের পরবর্তী রিকোয়ারমেন্টটাতে আমাদের বলা ছিল প্রাপ্য হিসাব আবন্টন অনুপাত নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা প্রাপ্য হিসাব আবন্টন অনুপাতের সূত্রটি হচ্ছে ধারে বিক্রয় বাই হচ্ছে প্রাপ্য হিসাব প্লাস হচ্ছে প্রাপ্য নোট। আমি আবারও বলছি, ধারে বিক্রয় বাই হচ্ছে প্রাপ্য নোট প্লাস হচ্ছে প্রাপ্য হিসাব, এই দুইটা আইটেম হচ্ছে নিচে থাকবে। আর ধারে বিক্রয় যেহেতু প্রাপ্য হিসাব আবন্টন অনুপাত, অর্থাৎ প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয়ের একটি সম্পর্ক আছে, এই জন্য ধারে বিক্রয় বাই প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য নোট। চলো আর দেরি না করে আমরা সমাধানটি দেখে আসি। 6 নম্বরের 2 নম্বর রিকোয়ারমেন্ট, এখানে তুমি লিখতে পারো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আবন্টন অনুপাত। প্রাপ্য হিসাব আবন্টন অনুপাতের সূত্রটি কি বলেছি, যেহেতু প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয়ের সম্পর্ক, তাহলে লিখতে পারে ধারে বিক্রয় বাই হচ্ছে প্রাপ্য হিসাব প্লাস হচ্ছে প্রাপ্য নোট, প্রাপ্য নোট, ধারে বিক্রয় বাই হচ্ছে প্রাপ্য হিসাব প্লাস হচ্ছে প্রাপ্য নোট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে অন্যান্য তথ্যের মধ্যে ছিল বছরে মোট বিক্রয়ের পরিমাণ 8 লক্ষ টাকা, যার 80% হচ্ছে ধারে। তাহলে এই যে 8 লক্ষ টাকা, এই টাকাটা কিন্তু নগদ এবং ধারে দুইটা মিলিয়ে এখানে মোট বিক্রয় আছে। এখানে তারা বলে দিয়েছে 80% ধারে, তাহলে আমাদের যেহেতু ধারে বিক্রয়ের দরকার, তাহলে এই যে 8 লক্ষ হচ্ছে টোটাল বিক্রয়, ঠিক আছে। এখন 8 লক্ষ হচ্ছে টোটাল বিক্রয়, এটাকে তুমি কি করবা, যেহেতু ধারের অংশ লিখবা, তাহলে ধারে কত পার্সেন্ট ছিল 80% ছিল, তাহলে এটাকে 80% করে দিলেই ধারে বিক্রয়ের টাকাটা চলে আসবে। যেহেতু 80%টা ছিল ধারে বিক্রয়ের পরিমাণ। তারপরে আসো প্রাপ্য হিসাব, এখানে খেয়াল করো প্রাপ্য হিসাব কত 20,000 টাকা, প্রাপ্য হিসাব কত 20,000 টাকা প্লাস তারপরে আমাদের প্রাপ্য নোট কত 1 লক্ষ টাকা, প্রাপ্য নোট কত 1 লক্ষ টাকা। এখন 8 লক্ষ টাকাকে 80% করলে কত আসে 8 8 64, এর মানে হচ্ছে 6,40,000 টাকা, 6,40,000 টাকা। 8 লক্ষ টাকাকে 80% করলে 6,40,000 টাকা আসতেছে, আর 20,000 টাকা আর 1 লক্ষ টাকা হচ্ছে 1,20,000 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা কি করবা, 6,40,000 টাকাকে তুমি 1,20,000 টাকা দ্বারা ভাগ করবা, তাহলে তোমার ফলাফলটি আসতেছে 5.53333, অনেকগুলো তিন, তার মানে
এই 5.33 রাখলাম। এখন এখানে যেহেতু আবর্তন কথাটা আছে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবা, আবর্তন থাকলে বার লিখতে হয়, ফলের মধ্যে কি লিখতে হয়, বার লিখতে হয়, এবং মোট মুনাফা অনুপাত এবং নেট মুনাফা অনুপাত এই দুইটার ক্ষেত্রে পার্সেন্ট লিখতে হয়, আর সব ক্ষেত্রে অনুপাত লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই যে আবর্তন কথাটা থাকলে তোমার কি লিখতে হবে, উত্তরের মধ্যে বার লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে গ নাম্বার রিকোয়ারমেন্টে ছিল মজুদ আবন্টন অনুপাত নির্ণয় করো এবং তা সন্তুষ্টজনক কিনা সে বিষয়ে তোমার মন্তব্য দাও। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা গ নাম্বারে আমাদের একটি রিকোয়ারমেন্ট চেয়েছে হচ্ছে মজুদ আবন্টন অনুপাত নির্ণয় করার জন্য, এবং এটা নির্ণয় করে তা সন্তুষ্টজনক কিনা তা আমাদের মন্তব্য করার কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে মজুদ আবন্টন অনুপাতের সূত্র কি, বিক্রিত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ পণ্য। এর সূত্রটা কি, মজুদ আবন্টন অনুপাত, এর সূত্রটা হচ্ছে উপরে থাকবে বিক্রিত পণ্যের ব্যয় আর নিচে থাকবে হচ্ছে গড় মজুদ পণ্য। তাহলে এখানে লিখতে পারো মজুদ আবন্টন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবন্টন অনুপাতের সূত্রটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নিচে হবে গড় মজুদ পণ্য, মজুদ পণ্য। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে গড় মজুদ পণ্য এর মানে হচ্ছে মজুদ পণ্য যখন প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য থাকবে, এই দুইটাকে যোগ করে দুইটা ভাগ করলেই গড় চলে আসবে। এই যে তারা বলেছে গড় মজুদ পণ্য, এখানে খেয়াল করো এই যে এখানে আছে দেখো মজুদ পণ্য, এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আর অন্যান্য তথ্যের মধ্যে ছিল কোম্পানির প্রারম্ভিক মজুদ 50,000। তাহলে এই যে সমাপনী মজুদ পণ্য এবং প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য ছিল 1 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 50,000 টাকা। তাহলে দুইটা মজুদের মোট মূল্য কত দাঁড়াচ্ছে, 1,50,000 টাকা। এটাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে আসবে 75,000 টাকা। ঠিক আছে, এটা থাকবে গড় মজুদ। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এখন কথা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এখানে কিভাবে বের করবা। দেখো বিক্রিত পণ্যের ব্যয় এখানে কোথাও আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, কিন্তু আমাদের কি আছে, বিক্রয়ের পরিমাণ আছে, এবং তারা বলেছে বিক্রয়ের উপর 25% মুনাফা করে থাকে। এখন বিক্রয়ের উপরে তুমি 25% করলে মুনাফা বের হবে। এখন বিক্রয় থেকে তুমি যদি মোট মুনাফা বাদ দাও তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাবা। ঠিক আছে, চলো আর দেরি না করে এটা আমরা বের করে একটু দেখে আসি। মোট মুনাফা, এটা তারা বলেছে বিক্রয়ের উপর 25% মুনাফা অর্জন করে থাকে। তাহলে বিক্রয় কত, বিক্রয় হচ্ছে 8 লক্ষ, বিক্রয় হচ্ছে 8 লক্ষ, এটার উপরে 25% মুনাফা অর্জন করে থাকে। তাহলে এই যে 8 লক্ষ গুণ হচ্ছে 25%, 8 লক্ষ গুণ হচ্ছে 25%, তাহলে তোমার ফলাফলটি আসতেছে 2 লক্ষ টাকা। তাহলে এই যে তারা বলেই দিয়েছে দেখো মোট বিক্রয়ের উপর, এই যে মোট বিক্রয়ের উপর, তার মানে এখানে বিক্রয় বা নগদ কথা না, তার মানে মোট বিক্রয়ের উপর 25% মুনাফা করে থাকে। মুনাফা মানে হচ্ছে মোট মুনাফা বা মোট লাভ। ঠিক আছে, মোট মুনাফা বা মোট লাভ। তাহলে এই যে 8 লক্ষ টাকা ইন্টু হচ্ছে 25%, আসলো কত, 2 লক্ষ টাকা, আসলো কত, 2 লক্ষ টাকা। এখন কি করতে হবে, এখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় লাগবে। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্রটি হচ্ছে বিক্রয় মাইনাস হচ্ছে মোট মুনাফা, বিক্রয় মাইনাস হচ্ছে মোট মুনাফা। বিক্রয় থেকে তুমি যদি মোট মুনাফা বাদ দাও, বিক্রয় হচ্ছে 8 লক্ষ টাকা, এটা থেকে তুমি যদি মোট মুনাফা 20,000, মোট মুনাফা 2 লক্ষ টাকা বাদ দাও, তাহলে তোমার ফলাফলটি আসতেছে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, 6 লক্ষ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করি, আমরা আর্থিক বিবরণী যখন অঙ্কটা করি তখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাই। এখন যেহেতু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দরকার, তাহলে বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়টা পাওয়া যাবে। এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রয় মাইনাস মোট মুনাফা। বিক্রয় ছিল 8 লক্ষ টাকা, মোট মুনাফা আমরা বের করেছি 2 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা চলে গেলে 6 লক্ষ টাকা থাকতেছে। তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে বিক্রিত পণ্যের ব্যয় কত, 6 লক্ষ টাকা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে বলা আছে গড় মজুদ পণ্য, এটা হচ্ছে 1 নাম্বার বের করেছে ওয়ার্কিং। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো ওয়ার্কিং, এই যে 1। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কিং 1। তারপরে তুমি কি করবে, ওয়ার্কিং 2, এই যে অর্থাৎ গণনা তুমি 2 করবা, কি করবা, গড় মজুদ পণ্য। তাহলে এই যে গড় মজুদ পণ্য, এটা কিভাবে বের করবা, প্রারম্ভিক মজুদ পণ্য। ঠিক আছে, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস হচ্ছে সমাপনী মজুদ পণ্য বাই কত, এই যে 2। তাহলে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের কত, এই যে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 50,000 টাকা প্লাস সমাপনী মজুদ পণ্য ছিল উপরে দেখো 1 লক্ষ টাকা বাই হচ্ছে তোমার 2। তাহলে এখানে কত আসতেছে, এই যে দেখো 50 আর 1 লক্ষ, 1 লক্ষ
50,000, 1,50,000 টাকাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তোমার আসতেছে 75,000 টাকা। 75,000 টাকা, এটা হচ্ছে আমাদের গড় মজুদ পণ্য। তাহলে গড় মজুদ পণ্য কত দাঁড়াচ্ছে? এই যে 75,000 টাকা। গড় শব্দের অর্থ হচ্ছে যেহেতু গড় দুইটাকে তুমি যোগ করছো এই জন্য 2 দ্বারা ভাগ করছো, তাহলে গড় চলে আসবে। ঠিক আছে, এখন 6 লক্ষ টাকাকে তুমি যদি 75,000 টাকা দ্বারা ভাগ দাও তাহলে তোমার ফলাফলটি কত আসতেছে? এই যে 6 লক্ষ টাকা বিভাগ হচ্ছে 75,000, তাহলে আসতেছে 8। ঠিক আছে, কত আসতেছে? 8। যেহেতু আবর্তন কত আছে এই জন্য আনসারের মধ্যে বার হবে। আনসারের মধ্যে কি হবে? বার হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। মজুদ আবন্টন অনুপাতের সূত্রটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় কত? 6 লক্ষ টাকা বাই হচ্ছে গড় মজুদ পণ্য আমরা বের করেছি যে প্রারম্ভিক মজুদ পণ্য বাই হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস হচ্ছে সমাপনী মজুদ পণ্য বাই 2। এখন এই দুইটা যোগ করে 1,50,000 হলো, 2 দ্বারা ভাগ করলাম 75,000 হলো। 75,000 হচ্ছে আমাদের গড় মজুদ পণ্য। 6 লক্ষ টাকাকে 75,000 টাকা দ্বারা ভাগ করলে 8 বার আসতেছে। পরবর্তীতে তারা বলেছে তা সন্তুষ্টজনক কিনা সে বিষয়ে তুমি মন্তব্য দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের মন্তব্য দিতে গেলে অবশ্যই আমরা যার মন্তব্য দিব তার আদর্শ মানটা জানতে হবে। এখন তারা বলেছে মজুদ আবন্টন অনুপাত সম্পর্কে নির্ণয় করার জন্য এবং এই সম্বন্ধে মন্তব্য দেওয়ার জন্য। যেহেতু মন্তব্যের কথা বলেছে এবং সন্তুষ্টজনক কিনা তা বলেছে, তার মানে অবশ্যই মজুদ আবন্টন অনুপাতের আদর্শ মানটা আমাদের জানতে হবে। তাহলে মজুদ আবন্টন অনুপাতের আদর্শ মানটা হচ্ছে 8 বার। যেহেতু আমাদের ফলাফলটি 8 বার এসেছে তাহলে অবশ্যই এটা সন্তুষ্টজনক। পরবর্তীতে তুমি টিকার মধ্যে, ঠিক আছে, কমেন্টের মধ্যে মন্তব্যের মধ্যে লিখে দিবা মজুদ আবন্টন অনুপাতের আদর্শ মান হচ্ছে 8 বার। যেহেতু এখানে মজুদ আবন্টন অনুপাত 8 বার হয়েছে সুতরাং তা অবশ্যই সন্তুষ্টজনক। তা অবশ্যই সন্তুষ্টজনক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।